হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস লাইফস্টাইল নার্সিং। আশা করি তোমরা সবাই কিন্তু খুব ভালো আছো। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার চ্যানেলে ইন্টারভিউ সিরিজ শুরু হবে, তো সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। যার ফার্স্ট যে ভিডিও মানে পার্ট 1, যেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তো তোমরা এখনও যারা সেই ভিডিওটা দেখোনি, আমি দেখো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে কিন্তু সেই ভিডিওটা দেখে নেবে। তো তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট যে এই ভিডিওগুলো দেখার পর তোমাদের কি মতামত সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, যে আরও কোথাও যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় বা ভিডিওগুলো দেখার পর তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে বা আরও কি করলে সেটা আরও ভালো হয়, সেগুলো কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তাহলে আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেই জিনিসগুলো কিন্তু অ্যাড করার। তো আশা করি আগের ভিডিওটা তোমাদের অনেকের হেল্প করেছে, তো আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের অনেকের কিন্তু হেল্প করবে। তো আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। তো এই যে হাইপারটেনসিভ ডিসঅর্ডার মানে যার মধ্যে পড়ছে প্রি এক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়া, খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারভিউতে বলতেই পারো যে এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন্স কিন্তু ধরা হয়। তো আমরা যেহেতু এখনও জানি না যে কী বেসিসে রিক্রুটমেন্টটা হবে, তো এমনভাবেই পড়বো যাতে দুটোর জন্যই কিন্তু কাজে লাগে। তো যে এই যে হাইপারটেনসিভ ডিসঅর্ডার যার মধ্যে প্রি এক্লাম্পসিয়া পড়ছে, এক্লাম্পসিয়া পড়ছে, তো এই এক্লাম্পসিয়া এবং প্রি এক্লাম্পসিয়া থেকে কিন্তু প্রচুর কোশ্চেন প্রিভিয়াস ইয়ারগুলোতে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তো সেইগুলো নিয়েই কিন্তু পুরো তোমার চ্যাপ্টারটা কিন্তু ভালোভাবে তোমাদের সাথে কিন্তু আলোচনা করব। তো আশা করি আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো তাহলে শুরু করি। তো ফার্স্ট যে জিনিসটা তোমাদের সাথে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কিন্তু প্রি এক্লাম্পসিয়া। তো প্রি এক্লাম্পসিয়া কি আগে তোমাদেরকে সেইটা বলি। তো প্রি এক্লাম্পসিয়া হচ্ছে একটা প্রেগনেন্সি কমপ্লিকেশনস, যেখানে প্রেগনেন্ট মায়ের ব্লাড প্রেশার থাকে 140/90 ওপরে, এবং তার সঙ্গে সেটা অ্যাসোসিয়েটেড থাকে হচ্ছে প্রোটিনিউরিয়া এবং ইডিমা, এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু সাইন সিমটম থাকে, সেগুলো নিয়ে তোমাদেরকে পরে বলছি। এবং এই যে সিমটমসগুলোর কথা তোমাদেরকে বললাম, এই যে সিমটমস, সেই সিমটমসগুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে 20 উইকস অফ জেস্টেশন, মানে মায়ের যখন 20 সপ্তাহ হয় তারপর থেকে কিন্তু এই যে সাইন সিমটম সেগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তো তোমাদেরকে আমি পুরো বাংলা ভাষায় বোঝাচ্ছি যাতে প্রত্যেকের কাছে পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার থাকে, বুঝতে পারলে তো? আর তোমাদেরকে আগেই বলেছি যে তোমার কাছে যে এই ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার, তুমি যে ল্যাঙ্গুয়েজে তাদেরকে ভালোভাবে বোঝাতে পারবে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তাদেরকে বোঝাবে। কোনো একটা জিনিস এমনি তো হবে না, তার পেছনে বিভিন্ন কজ রয়েছে। তার মধ্যে পড়ছে কি বলতো, তার মধ্যে পড়ছে যদি মায়ের প্রিভিয়াস হিস্ট্রি থাকে এক্লাম্পসিয়া তাহলে হতে পারে, মা যদি অত্যন্ত ওবেজ হয় মানে মোটা হয় সেই ক্ষেত্রে হতে পারে, বা হতে পারে যদি মাল্টিগ্রাভিড মাদার হয়, ঠিক আছে, সেই জন্য হতে পারে, বা মায়ের যদি এজ 18, 17, 19 তার যদি কম হয় তাহলে কিন্তু হতে পারে। এছাড়াও যদি মায়ের প্রিভিয়াস তোমার হিস্ট্রি থাকে যে মায়ের হাইপারটেনশন বা ডায়াবেটিস রয়েছে তাহলে সেখান থেকে হতে পারে, বা ফ্যামিলিয়াল যদি কোনো হিস্ট্রি থাকে সেখান থেকেও কিন্তু প্রি এক্লাম্পসিয়া কিন্তু হতে পারে। তো এটা তো গেল কজ এবং প্রি এক্লাম্পসিয়া বলতে কি বোঝো। এবার তোমাদেরকে যেটা বলবো বা যেটা সবথেকে বেশি জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে প্রি এক্লাম্পসিয়ার সাইন সিমটম। যে তোমাকে জিজ্ঞাসা করা হলো যে প্রি এক্লাম্পসিয়া তুমি কোনো একটা মাকে দেখলে তো তার কি সাইন সিমটম হতে পারে, তো সেইগুলো তুমি একটু বলো। দেখো, প্রি এক্লাম্পসিয়ার সাইন সিমটমসের মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাঙ্কেল ইডিমা, ঠিক আছে, অ্যাঙ্কেল ইডিমা থাকবে। মায়ের ব্লাড প্রেশার থাকবে 140/90 অ্যাবভ, মানে তারও ওপরে থাকবে। তার সঙ্গে সঙ্গে হেডেক মানে ফ্রন্টাল বা অক্সিপিটাল রিজিয়নে হেডেক থাকবে। স্লিপ প্যাটার্ন ডিস্টার্ব থাকবে। ইউরিন আউটপুটটা ডিক্রিজ থাকবে, মানে যতটা পরিমাণ ইউরিন তোমার হওয়ার কথা সেরকম কিন্তু হবে না, একটু কম থাকবে। তার সঙ্গে সঙ্গে কি থাকবে, এপিগ্যাস্ট্রিক পেন। তোমরা জানো যে আমাদের অ্যাবডোমেনের 9টা রিজিয়ন, সেই এপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেন থাকবে। আরও থাকতে পারে হাইপোকন্ড্রিক রিজিয়নে পেন থাকতে পারে। তার সঙ্গে সঙ্গে থাকবে ব্লারিং অফ ভিশনস, মানে একটু চোখেরও কিন্তু সমস্যা দেখা যায়। এছাড়াও কি থাকবে, এছাড়াও থাকবে অ্যাবনর্মাল ওয়েট গেন হবে, বুঝতে পারলে তো, অ্যাবনর্মাল ওয়েট গেন হবে। এছাড়াও হেল্প সিনড্রোম মানে তোমার হিমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম অ্যান্ড লো প্লেটলেট কাউন্ট, বুঝতে পারলে এই হেল্প সিনড্রোম কিন্তু মায়ের মধ্যে
দেখতে পাওয়া যাবে। তো বুঝতে পারলে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু কোশ্চেন ধরা হয়, প্রত্যেকটা সিমটমস কিন্তু মনে রাখতে হবে। তো বুঝতে পারলে এটা গেল হচ্ছে কি কি সাইন সিমটম কিন্তু দেখা যাবে। এবার যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে প্রিএক্লাম্পসিয়া মাদারের একটা বেসিক ম্যানেজমেন্ট। তোমার কাছে কোনো মাদার এসেছে যার তুমি সাইন সিমটম, যার ব্লাড প্রেশার দেখে বুঝতে পারছো যে মায়ের প্রিএক্লাম্পসিয়া তো অবশ্যই রয়েছে, তো সেই ক্ষেত্রে সেই কন্ডিশনকে তুমি কিভাবে কি ম্যানেজ করবে। তো আগে আমি বেসিক যে ম্যানেজমেন্ট সেটা বলছি, তারপর যদি লেবারের মধ্যে থাকে মা, মানে তোমার লেবার প্রসেসের মধ্যে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে কি ম্যানেজ করবে সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে বলবো। তো প্রথমে যেটা তোমাদেরকে বলবো বেসিক ম্যানেজমেন্ট, তোমার কাছে একটা মা এসেছে, তো সেই ক্ষেত্রে হসপিটাল ম্যানেজমেন্ট হিসেবে তুমি তাকে কিভাবে কি ম্যানেজ করবে। ফার্স্ট তুমি মাকে আগে প্রপার রেস্ট দেবে। তোমাকে তখনই হয়তো কোশ্চেনে এক্সামিনার জিজ্ঞাসা করে যে তুমি এত কিছুর মধ্যে থেকে তাকে রেস্টটাই কেন দেবে। তোমাকে কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু তাকে এক্সপ্লেনেশন করতে হবে যে তুমি তাকে কেন সেই জিনিসটা দিচ্ছ। তো আমি যদি তাকে প্রপার রেস্ট দিই তাহলে কিন্তু তার ইউটেরাইন যে ব্লাড ফ্লো সেটা যেমন ইনক্রিজ হবে, রেনাল ব্লাড ফ্লো ইনক্রিজ হবে, তার সঙ্গে সঙ্গে তার বিপিটাও কিন্তু কন্ট্রোলে থাকবে। তাকে প্রপার ডায়েট, মানে যেখানে হচ্ছে প্রপার অ্যামাউন্ট অফ প্রোটিন থাকবে সেই ডায়েট কিন্তু তাকে প্রোভাইড করতে হবে। তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, তার সঙ্গে সঙ্গে তার যে আদার্স যে হচ্ছে ব্লাড রিপোর্টগুলো রয়েছে সেখানে সিবিসি বলো, ইউরিক অ্যাসিড বলো, ক্রিয়েটিনিন বলো, তারপরে তোমার এলএফটি বলো, সমস্ত কিছু কিন্তু ভালোভাবে কিন্তু চেক আউট করে নিতে হবে। এবং তারপর ফিটাল অ্যাসেসমেন্ট করতে হবে যে তার বাচ্চার নড়াচড়া সে ঠিকমতো বুঝতে পারছে কিনা, ডপলার স্টাডি করে দেখতে হবে যে বাচ্চাটা ঠিক মতো আছে কিনা, তার ইউএসজি রিপোর্টগুলো চেক করতে হবে, সমস্ত কিছু কিন্তু করতে হবে। এবং তারপর তাকে যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ সে যদি নেয় আগে থেকে সেটা তো অবশ্যই ভালো, আর যদি না নেয় তাকে হচ্ছে যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলো রয়েছে নাইফেডিপাইন বা হাইড্রোলেজাইন, ঠিক আছে, বা ল্যাবেটালল, এই সমস্ত ড্রাগের মধ্যে যে কোনো একটি তাকে কিন্তু অ্যাডভাইস করতে হবে। এইটা গেল হচ্ছে একটা বেসিক ম্যানেজমেন্ট হিসেবে কিন্তু গেল। তো এবার তোমাদেরকে প্রিএক্লাম্পসিয়ার যে ম্যানেজমেন্ট সেইটা কিন্তু বলবো। তো প্রিএক্লাম্পসিয়ার যে বেসিক ম্যানেজমেন্ট মানে হসপিটালে ফার্স্ট তোমার কাছে মাদার এলে তুমি তাকে কিভাবে কি করবে সেটা তোমাদেরকে আগে বললাম। এবার তোমাকে লেবারের যে ম্যানেজমেন্ট সেইটা এবার বলি। তো লেবারের ম্যানেজমেন্ট হিসেবে কি করবে, তুমি দেখো মাদার তোমার কাছে এসেছে এবং তার এখন বিপি ঠিক রয়েছে, কোনো প্রকার সেরকম কোনো সিমটমস নেই, কিন্তু বাচ্চা হচ্ছে প্রিটার্ম। তো সেই ক্ষেত্রে তুমি তাকে কি বলবে যে তার আর হচ্ছে বাড়িতে গিয়ে প্রপার রেস্ট করবে এবং যতদিন না 37 সপ্তাহ হচ্ছে সে যেমনভাবে অ্যান্টিনেটাল আর চেক আপে আসছিল সেভাবে সে কিন্তু অ্যাটেন্ড করবে এবং কোনো প্রকার কোনো সমস্যা হলে তার যে আশেপাশে যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে কিন্তু গিয়ে সে একবার আর হচ্ছে তার চেক আপ করিয়ে নেবে। এইটা গেল হচ্ছে প্রিটার্মের ক্ষেত্রে, ঠিক আছে। এবার তোমাদেরকে বলি যে বাচ্চার হচ্ছে কোনো সমস্যা নেই, মাও ঠিক রয়েছে, তো বিপিও ঠিক রয়েছে এবং সেই ক্ষেত্রে বাচ্চা হচ্ছে টার্ম, তার হচ্ছে তোমার আর 34 সপ্তাহ হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এখন অবধি 37 সপ্তাহ এখনও হয়তো কমপ্লিট হয়নি, সেইটা হতে কিছুদিন সময় লাগবে। তো সেই ক্ষেত্রে তুমি তাকে কি করবে, সেই ক্ষেত্রে হচ্ছে তাকে করতে হবে যে তাকে প্রপার অ্যান্টিনেটাল ওয়ার্ডে তোমার অ্যাডমিট করে তাকে প্রপার অবজারভেশনে রেখে তাকে কিন্তু 37 সপ্তাহ কমপ্লিট করার পর তার কিন্তু তোমার ডেলিভারির দিকে কিন্তু যেতে হবে। বুঝতে পারলে, এইটা গেল টার্ম এবং প্রিটার্মের ক্ষেত্রে। এবার এবং গেল কোন ক্ষেত্রে, যেখানে পেশেন্টের কোনো প্রকার কোনো সিভিয়ার সিমটমস নেই। এবার আমি গেলাম নেক্সট যে স্টেপ, সেখানে হচ্ছে পেশেন্ট আমার কাছে এসেছে, তার সিভিয়ার কিছু ফিচার্স রয়েছে, তার ব্লাড প্রেশারও হয়তো বেশি রয়েছে, কিন্তু সেক্ষেত্রে মায়ের এখনও 34 সপ্তাহ কমপ্লিট হয়নি। সেই ক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি তাকে প্রপার যে সমস্ত ড্রাগ সমস্ত কিছু দিয়ে আমি দেখব যে মায়ের যতদূর সম্ভব যদি 37 সপ্তাহ কমপ্লিট করতে পারি খুব ভালো, আর যদি না পারি মিনিমাম চেষ্টা করব 34 সপ্তাহটা কিন্তু কমপ্লিট করার, এবং তারপর তাকে ডেলিভারির দিকে কিন্তু নিয়ে যাওয়া হবে, মানে ডেলিভারি প্রসেসের দিকে কিন্তু নিয়ে যাওয়া হবে। বুঝতে পারলে, আর তার আগে যদি হয়ে যায় সেটা তো অবশ্যই ভালো। এটা গেল। তারপরে যাব হচ্ছে যেখানে মায়ের সিভিয়ার সিমটমস রয়েছে এবং কোনোভাবেই তার 34 সপ্তাহ কমপ্লিট হয়নি, কিন্তু কোনোভাবেই আমি তাকে আর রাখতে পারবো না, সেক্ষেত্রে তার ফ্যামিলির লোকদেরকে প্রপার কাউন্সিলিং করে, পেশেন্টকে প্রপার কাউন্সিলিং করে, মাকে হচ্ছে স্টেরয়েড থেরাপি, মানে হচ্ছে তোমরা জানো যে 34 সপ্তাহের আগে যদি বাচ্চা ডেলিভার হয়ে যায় তাহলে মাকে কিন্তু 24 থেকে 34 সপ্তাহের মধ্যে ডেক্সামেথাজন বা ডেকাড্রন কিন্তু আইএম করা হয়, 6 mg কিন্তু আইএম করা হয়। কেন করা হয়, বাচ্চার যাতে লাংটা ম্যাচিউরড হয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্য সেইটা করার পর এবং যেখানে বাচ্চা হওয়ার পর বাচ্চা যদি কোনো কমপ্লিকেশনস হয় তাকে আমরা এসএনসিইউতে ট্রান্সফার করতে পারবো, সেরকম জায়গায় কিন্তু বাচ্চাকে কিন্তু ডেলিভারি কিন্তু করাতে হবে। তো
বুঝতে পারলে এইটা হচ্ছে একটা প্রি এক্লাম্পসিয়া মায়ের একটা বেসিক ম্যানেজমেন্ট থেকে একদম লেবার প্রসেসের ম্যানেজমেন্ট, এটা কিন্তু তোমাকে বললাম। এবার তোমাকে বলি যে ম্যানেজমেন্ট হিসেবে যে সিজারিয়ান সেকশনই করতে হবে এমনটা কিন্তু নয়। ফার্স্ট আমরা ইন্ডাকশন অফ লেবার করব, সেখানে যা যা লাগে ঠিক আছে সেগুলো দিয়ে ইন্ডাকশন অফ লেবার করব। তারপরে সেটা যদি না হয়, ইন্ডাকশন অফ লেবারে আমি দেখছি যে লেবার প্রগ্রেস করছে না, ঠিক আছে, এবং অনেকক্ষণ সময় যাওয়ার পরও মায়ের নর্মালে হচ্ছে না বেবি, তখন কিন্তু গিয়ে আমরা সিজারের জন্য কিন্তু হচ্ছে তোমার প্রপার যে তোমার প্রিপারেশন সেগুলো কিন্তু নেব। কিন্তু ফার্স্ট কিন্তু আগে নর্মালের জন্য কিন্তু হচ্ছে দেখতে হবে। বুঝতে পারলে এইটা গেল প্রি এক্লাম্পসিয়ার একটা বেসিক থেকে একদম মা যখন লেবারের মধ্যে যাবে তার প্রপার ম্যানেজমেন্ট। তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তো তোমাদেরকে কোনো দিনই এরকমভাবে জিজ্ঞাসা করবে না যে কি ম্যানেজমেন্ট, ঠিক আছে, এইভাবে আমাকে বলো। তোমাকে হয়তো ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো জায়গা থেকে কোশ্চেন করবে। এবার সেটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি তাকে কিভাবে আনসার দেবে, তুমি তাকে কিভাবে প্রেজেন্ট করে তুমি তাকে উত্তরটা দেবে, এটা সম্পূর্ণ তোমার উপর কিন্তু ডিপেন্ড করছে। আশা করি বুঝতে পেরেছো। তো প্রি এক্লাম্পসিয়া আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। প্রি এক্লাম্পসিয়ার কিছু কমপ্লিকেশনস কিন্তু হতে পারে। তোমাকে হয়তো জিজ্ঞাসা করলো যে একটা মায়ের হয়তো প্রি এক্লাম্পসিয়া রয়েছে, তো সেইটা পরবর্তীকালে গিয়ে তোমার কমপ্লিকেটেড হিসেবে কি কি হতে পারে। তো প্রি এক্লাম্পসিয়াটা পরবর্তীকালে গিয়ে এক্লাম্পসিয়া হতে পারে। এছাড়াও হতে পারে কি ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডেথ হতে পারে, মায়ের পোস্টপার্টাম হেমারেজ হতে পারে, অ্যাব্রাপসিও প্লাসেন্টা হতে পারে। এই সমস্ত কন্ডিশনগুলো কিন্তু হতে পারে। তো অ্যাব্রাপসিও প্লাসেন্টা কি, প্লাসেন্টাল হেমারেজ কি, এইটা নিয়ে যখন আমি তোমাদেরকে অ্যান্টিপার্টাম হেমারেজ পড়াবো তখন কিন্তু আমি সেখানে তোমাদেরকে এই জিনিসটা পুরো ক্লিয়ার করে দেবো। বুঝতে পারলে তো? তো ঠিক আছে, তো এই জিনিসটা বুঝতে পারলে যে কি কি কমপ্লিকেশনস কিন্তু হয়। এবার তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে এক্লাম্পসিয়া। তো এক্লাম্পসিয়া কি? Preeclampsia is associated with the generalized tonic-clonic seizure is called the eclampsia. এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। যখন প্রি এক্লাম্পসিয়াটা কি হয়, অ্যাসোসিয়েটেড হয় কি হিসেবে, জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার, মানে এক কথায় কনভালশন, তখন সেই কন্ডিশনকেই কিন্তু বলা হচ্ছে এক্লাম্পসিয়া। এবং এক্লাম্পসিয়ার জন্য কিন্তু মায়ের এবং হচ্ছে বাচ্চার দুজনেরই কিন্তু ডেথ পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তাই এক্লাম্পসিয়া জিনিসটাকে খুব ভালোভাবে ম্যানেজ করা কিন্তু অত্যন্ত প্রয়োজন। বুঝতে পারলে? এবার তোমাদেরকে বলি যে এক্লাম্পসিয়া কিন্তু অ্যান্টিপার্টাম পিরিয়ডেও হতে পারে, মানে হচ্ছে মা যখন লেবার পেনের মধ্যে রয়েছে তার আগে হতে পারে, ডিউরিং লেবার যখন সে লেবার প্রসেসের মধ্যে রয়েছে সেই সময় হতে পারে, বা পোস্টপার্টাম পিরিয়ড, সেই পোস্টপার্টাম পিরিয়ডের মধ্যেও কিন্তু এক্লাম্পসিয়া কিন্তু হতে পারে। বুঝতে পারলে? এবার তোমাদেরকে বলি, বা এবার তোমাদেরকে হয়তো জিজ্ঞাসা করা হলো যে তুমি অ্যাজ এ স্টাফ হিসেবে হয়তো কোনো জায়গায় ডিউটি করছো, সেখানে তোমার কাছে একটা মাদার এলো এবং তার সম্পূর্ণ সাইন সিমটম এবং তার যে তোমার কনভালশন সেইটা দেখে বুঝতে পারছো যে সে একদম এক্লাম্পসিক মাদার। তো সেই ক্ষেত্রে তুমি তাকে কিভাবে কি ম্যানেজ করবে। তো তোমাকে আগে বেসিক ম্যানেজমেন্টটা বলি, তারপরে কিন্তু যদি লেবারের মধ্যে থাকে তাহলে তুমি সেটাকে কিভাবে ম্যানেজ করবে সেটা কিন্তু তোমাদেরকে বলবো। তো দেখো, ফার্স্ট যে জিনিসটা তোমাদেরকে বলবো বেসিক ম্যানেজমেন্ট। তোমার কাছে একটা মাদার এসেছে, তুমি সঙ্গে সঙ্গে কি করবে। তোমার কাছে যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে তুমি তাকে সঙ্গে সঙ্গে হেল্পের জন্য বলবে। তারপর তুমি মাদারকে আগে রিঅ্যাসিওর করবে, তাকে লেফট ল্যাটারাল পজিশন দেবে এবং লেফট ল্যাটারাল পজিশন দেবে এবং তার যে হেড সেটাকে এক সাইডে টার্ন করবে, মানে ঘুরিয়ে দেবে। কেন করবে? যাতে হচ্ছে মায়ের ভমিটিং হয় সেটা যাতে অ্যাসপিরেট না করে যায়। বুঝতে পারলে? এবং তারপর তার এয়ারওয়ে, তারপর তার ওরাল এয়ারওয়ে ঠিক আছে কিনা সেটা দেখবে। তারপর যদি তার অক্সিজেন স্যাচুরেশন কম থাকে সঙ্গে সঙ্গে তাকে অক্সিজেন দেবে। তার ভাইটালসটা প্রপারলি চেক করবে, ঠিক আছে। এবং তার ব্লাড প্রেশার তুমি দেখেই বুঝতে পারছো যে তার ব্লাড প্রেশার অনেকটা বেশি, সঙ্গে সঙ্গে তাকে অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি হিসেবে তোমার কাছে যে ড্রাগটা অ্যাভেলেবেল থাকবে সেটা নাইফেডিফাইন হতে পারে, ল্যাবেটোলার হলে খুব ভালো হয়, ঠিক আছে, এবং হাইড্রোরেজাইন, যে কোনো ড্রাগ যদি তোমার কাছে থাকে তুমি সেটা কিন্তু তাকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেট করো। অবশ্যই তুমি তার আগে হচ্ছে ডক্টরের কাছ থেকে আগে অ্যাডভাইস নেবে, তারপরে কিন্তু কোনো প্রকার কোনো ড্রাগ তুমি তাকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেট করবে, ঠিক আছে। আর হচ্ছে তারপর তুমি তাকে দুই হাতে হচ্ছে ক্যানুলেশন করে ফ্লুইড চালাবে। ফ্লুইড চালানোর কিন্তু একটা নিয়ম রয়েছে, সবসময় ফার্স্ট চয়েস হিসেবে তুমি আরএল অ্যাডমিনিস্টার করবে, ঠিক আছে। কিন্তু আরএল যে তুমি তাকে প্রোভাইড করবে সেটারও কিন্তু একটা নিয়ম রয়েছে। তার প্রিভিয়াস 24 আওয়ার্সে ইউরিন আউটপুট 1000 ml এর বেশি কিনা সেটা তোমাকে একবার জিজ্ঞাসা করে নিতে হবে বা দেখে নিতে হবে। এবং তারপর যে নেক্সট 24 আওয়ার্সে যে তুমি তাকে ফ্লুইডটা দেবে সেটা যেন 2 লিটারের বেশি কিন্তু না হয়। বুঝতে পারলে? এই ফ্লুইড ক্যালকুলেশনটা কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে যে এক্লাম্পসিক মাদারকে কি তুমি নর্মালি যেমন ফ্লুইড চাই তেমনই দিয়ে দেবে, না ফ্লুইডের কিছু ব্যাপার রয়েছে। তখন কিন্তু তোমাকে বলতে হবে যে না, এক্লাম্পসিয়া মাদার যদি আমার কাছে আসে অবশ্যই আমি আগে ফ্লুইড চালানোর আগে তার আর
24 ঘন্টায় মানে প্রিভিয়াস 24 আওয়ার্সে তার ইউরিন আউটপুট 1000-এর বেশি হয়েছে কিনা সেইটা আমি লক্ষ্য রাখবো। এবং তার সঙ্গে সঙ্গে তখন যখন আমি তাকে ফ্লুইডটা দেব তখন কিন্তু দেখে নেব যে 24 ঘন্টাতে যেন 2 লিটারের ফ্লুইড কিন্তু বেশি না হয়। 2 লিটার মানে তোমরা জানো যে একটা আড়ালের মধ্যে কিন্তু থাকে হচ্ছে 500 ml, মানে সেই মানে 4টে হচ্ছে আরএলের বোতল, বুঝতে পারছি তো তার যেন বেশি না হয় সেটা কিন্তু আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো তারপরে হচ্ছে ক্যাথেটারাইজেশন করে দিলে। তো এইটা গেল হচ্ছে একটা বেসিক ম্যানেজমেন্ট। এবার তোমাকে বলবো লেবারের ম্যানেজমেন্ট। মানে এবার হচ্ছে মা হয়তো লেবার পেনের মধ্যে রয়েছে, তখন সেই কন্ডিশনকে তুমি কিভাবে কি ম্যানেজ করবে। এইটা তো গেল একটা বেসিক ম্যানেজমেন্ট, যেখানে পেশেন্ট আসবে, তুমি তোমার কাছে যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে তুমি তার কাছ থেকে হেল্প চাইবে, পেশেন্টকে হচ্ছে লেফট ল্যাটারাল পজিশন দেবে, রিঅ্যাসিওর করবে, অক্সিজেন দেবে, তার ভাইটালস চেক করবে, তার ক্যাথেটারাইজেশন করবে, তাকে ফ্লুইড চালাবে, ঠিক আছে, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ তাকে প্রোভাইড করবে, এই সমস্ত কিছু করবে। গেল হচ্ছে একটা বেসিক ম্যানেজমেন্ট। এবার পেশেন্ট তোমার কাছে এসেছে এবং তুমি দেখতে পাচ্ছ তার অ্যাসেসমেন্ট করে যে হচ্ছে সে কিন্তু লেবার পেনের মধ্যে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কী করবে, যে লেবার পেনের মধ্যে রয়েছে ঠিক আছে, কিন্তু তার কোনো প্রকার কোনো কনভালশন কিন্তু এখন হচ্ছে না, সেই ক্ষেত্রে যদি প্রপার ইন্ডাকশন অফ লেবার করে যদি নর্মালি বেবি হয় তাহলে ভালো, নর্মাল ডেলিভারি হবে। আর যদি তুমি দেখো যে না নর্মাল ডেলিভারি হচ্ছে হওয়ার মতো লেবার প্রোগ্রেস করছে না, সেক্ষেত্রে কিন্তু তার সিজারিয়ান সেকশন হবে। তো এইটা গেল হচ্ছে মা হচ্ছে লেবার পেনের মধ্যে রয়েছে। এটা গেল যে মা লেবার পেনের মধ্যে রয়েছে, তুমি সে কন্ডিশনটাকে কিভাবে কি ম্যানেজ করবে। এবার আমি বলবো যে মা হচ্ছে লেবার পেনের মধ্যে নেই, তার কোনো প্রকার কোনো কনভালশন নেই, একটা কন্ডিশন হতে পারে তার কোনো প্রকার কোনো কনভালশন নেই, কিন্তু বাচ্চা হচ্ছে টার্ম, সেই ক্ষেত্রে প্রপার হচ্ছে তোমার ইন্ডাকশন অফ লেবার করে তাকে হচ্ছে যদি নর্মালি হয়তো ভালো, নাহলে সিজারিয়ান সেকশন করতে হবে। আর একটা দেখছো যে মা লেবার পেনের মধ্যে নেই কিন্তু হচ্ছে তার কোনো প্রকার কোনো কনভালশনও নেই এবং সেই হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে বাচ্চা হচ্ছে প্রিটার্ম, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে প্রপার স্টেরয়েড থেরাপি মানে ডেক্সামেথাজোন করার পর যদি নর্মালি হয়তো ভালো, নাহলে সিজারিয়ান সেকশন করতে হবে। আর একটা দেখছো যে মা হচ্ছে লেবার পেনের মধ্যে নেই, সেটা একটা জিনিস ঠিক আছে, কোনো প্রকার কোনো কনভালশন নেই ঠিক আছে, কিন্তু বাচ্চা কিন্তু আর বেঁচে নেই, বাচ্চা হয়তো কোনোভাবে তোমার মারা গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্ডাকশন অফ লেবার করে কিন্তু নর্মাল ডেলিভারি কিন্তু করতে হবে, বুঝতে পারলে। এবার এটা গেলে হচ্ছে একটা নর্মাল তোমাকে কন্ডিশন বললাম, সেই ক্ষেত্রে এই জিনিসটা হলো। এবার তুমি দেখতে পাচ্ছ মায়ের প্রচণ্ড পরিমাণে কনভালশন হচ্ছে, কোনোভাবেই মাকে কিন্তু রাখা যাবে না, বুঝতে পারলে। মা হয়তো কোনোভাবেই রাখা যাবে না, প্রচুর পরিমাণে কনভালশন, সেই ক্ষেত্রে কিন্তু প্রপার ডক্টর অ্যাডভাইস, তোমার প্রপার ডক্টরের অবজারভেশনে প্রপার ডক্টর থাকার পর কিন্তু ইমিডিয়েট সিজারিয়ান সেকশন কিন্তু করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আর অন্য কোনো উপায় কিন্তু থাকবে না। তো বুঝতে পারলে, তো এই জিনিসটা গেল হচ্ছে একটা মা যদি একলামশিক মাদার যদি একবার প্রসেসের মধ্যে থাকে তাহলে তুমি সেই জিনিসটাকে কিভাবে কি ম্যানেজ করবে সেটা কিন্তু তোমাদেরকে বললাম। তো জাস্ট ছোট্ট করে একটা রিভিউ দিয়ে তোমাদেরকে বলছি। তো বললাম যে মা হচ্ছে যদি তোমার লেবার পেনের মধ্যে থাকে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি, যদি প্রোগ্রেস করে তো ভালো, না হলে সিজারিয়ান সেকশন। আর একটা বললাম কি মায়ের কোনো প্রকার কোনো প্রবলেম নেই, কনভালশনও এখন হচ্ছে না, কিন্তু হচ্ছে বাচ্চা হচ্ছে প্রিটার্ম, সেই ক্ষেত্রে হচ্ছে স্টেরয়েড থেরাপি, দেন যদি নর্মালে হয়তো ভালো, নাহলে সিজারিয়ান সেকশন। মায়ের কোনো লেবার পেন নেই, কোনো প্রকার কোনো কনভালশন নেই, সেক্ষেত্রে হতে পারে যদি টার্ম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে ইন্ডাকশন অফ লেবার করার পর যদি তোমার নর্মালে হয়তো ভালো, নাহলে সিজারিয়ান সেকশন। আর একটা তুমি দেখতে পাচ্ছ যে বাচ্চা কিন্তু কোনোভাবেই বেঁচে নেই, সেক্ষেত্রে কিন্তু ইন্ডাকশন অফ লেবার করে কিন্তু নর্মাল ডেলিভারি। আর একটা কন্ডিশন, মায়ের প্রচুর পরিমাণে কনভালশন হচ্ছে, মাকে কোনোভাবেই রাখা যাবে না এবং মা বাচ্চা নড়াচড়া হয়তো ঠিকমতোভাবে বুঝতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু সিজারিয়ান সেকশন করার পর কিন্তু হচ্ছে তোমার ডেলিভারিটা কিন্তু করতে হবে, বুঝতে পারলে। এইটা হচ্ছে একটা একলামশিক মাদারের হচ্ছে পুরোপুরি কিন্তু লেবারের ম্যানেজমেন্ট। তোমাদেরকে আমি একলামশিয়ার যে বেসিক ম্যানেজমেন্ট সেইটা বললাম। এবার লেবারের ম্যানেজমেন্টটা বলার আগে তোমাদেরকে স্পেসিফিক ম্যানেজমেন্ট হিসেবে একলামশিয়ার যে ড্রাগ সেটা কিন্তু জেনে রাখতে হবে যে কোন ড্রাগটা কিন্তু ইউজ করা হয়ে থাকে এবং সেটা আমি কিভাবে দেব। অবশ্যই সেটা দেবো ডক্টর অ্যাডভাইস করার পরে, কিন্তু সেটাকে কিন্তু আমাকে প্রপার প্রিপেয়ার করে কিন্তু রাখতে হবে। তোমরা জানো যে একলামশিয়া ড্রাগ হিসেবে কিন্তু ইউজ করা হয়ে থাকে ম্যাগনেসিয়াম সালফেট বা MgSO4, যার কিন্তু দুটো ডোজ হয়, একটা হচ্ছে লোডিং ডোজ এবং একটা হচ্ছে মেনটেনেন্স ডোজ। তো লোডিং ডোজে হচ্ছে ফার্স্ট আমি যেটা প্রিপেয়ার করব সেটা হচ্ছে তোমার, আর থ্রু দ্য আইভি যেটা দেবো মানে হচ্ছে 20 ml এর সিরিঞ্জে আমি কিন্তু নেব, ঠিক আছে। সেক্ষেত্রে আমি কি নেব, 4 গ্রাম হচ্ছে MgSO4, 4 গ্রাম মানে হচ্ছে 8 ml, তো সেই 8 ml হচ্ছে MgSO4, তার সঙ্গে সঙ্গে 12 ml হচ্ছে নর্মাল স্যালাইন। আইভি দেবো খুব স্লোলি
প্রায় 5 থেকে 10 মিনিট ধরে সেটা কিন্তু আমি আইভিতে দেবো। এবং তারপর ইচ বাটাক্সে হচ্ছে কিন্তু আমি হচ্ছে তোমার আইএম করব, ঠিক আছে। ইচ বাটাক্সে আইএম করব হচ্ছে 5 গ্রাম MgSO4, 5 গ্রাম করে হচ্ছে দুটো বাটাক্সে হচ্ছে আইএম করব। এটা গেল হচ্ছে লোডিং ডোজ। লোডিং ডোজ যাওয়ার পর 5 গ্রাম মানে বুঝতে পারছো তো, 5 গ্রাম মানে হচ্ছে কিন্তু 10 ml, বুঝতে পারলে। এবার গেল হচ্ছে মেনটেনেন্স ডোজ। মেনটেনেন্স ডোজের ক্ষেত্রে 5 গ্রাম করে মানে হচ্ছে 10 ml করে হচ্ছে যাবে অল্টারনেটিভ বাটাক্সে 4 ঘন্টা ছাড়া ছাড়া, টোটাল 6টা ডোজ কিন্তু পাবে, বুঝতে পারলে। এবং এটা প্রপারলি যাবে ডক্টর অ্যাডভাইস করার পর। এবং এই লোডিং ডোজটা হচ্ছে দেওয়ার পর আমাকে কিন্তু পেশেন্টকে প্রপার অবজারভেশনে রাখতে হবে, যে পেশেন্টের কোনো প্রকার কোনো এক্সেসিভ সোয়েটিং বা ফ্লাশিং, ঠিক আছে, বা তার ইউরিন আউটপুট, এই সমস্ত কিছু কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে। মেনলি হচ্ছে ইউরিন আউটপুটটা কিন্তু অবজারভেশনে রাখা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে। লোডিং ডোজ দেওয়ার পর যখন আমি মেনটেনেন্স ডোজটা স্টার্ট করবো, মেনটেনেন্স ডোজে যে 4 ঘন্টা ছাড়া ছাড়া হচ্ছে MgSO4 যাবে, সেই ক্ষেত্রে যখন আমি তাকে দিতে যাব 4 ঘন্টা হয়তো আমার কমপ্লিট হলো, তারপরে যখন আমি তাকে সেকেন্ড ডোজটা দিতে যাচ্ছি, অবশ্যই দেখবো যে তার আর রেসপিরেটরি স্ট্যাটাস ঠিক রয়েছে কিনা, বুঝতে পারলে। তারপর তার হচ্ছে ইউরিন আউটপুট 100 ml এর বেশি হয়েছে কিনা। যদি 100 ml এর কম থাকে দেওয়া যাবে না, ঠিক আছে। এরও কিছু কিছু নিয়ম রয়েছে, যদি 100 ml এর বেশি থাকে তবেই কিন্তু আমি তাকে দিতে পারবো। তো এই জিনিসগুলো একটু জেনে রাখবে, তাহলেই কিন্তু হবে। মেনলি তুমি জেনে রাখো যে MgSO4টা দিতে হয়, লোডিং ডোজ মেনটেন ডোজ কীভাবে দিতে হয় সেটা জেনে রাখো। আর একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি যে 4 গ্রাম সেটাকে কেন 12 ml NS এর সঙ্গে ডাইলুট করছো, তখন কিন্তু তোমাকে উত্তর হিসেবে বলতে হবে যে আমি যে 4 গ্রাম মানে হচ্ছে 8 ml যে MgSO4 সেটা কিন্তু কনসেন্ট্রেশন হিসেবে হচ্ছে 50%, তো আমি তো তাকে 50% কনসেন্ট্রেশনে দিতে পারবো না। তো সেই কনসেন্ট্রেশনটাকে আমাকে 20% কনসেন্ট্রেশনে করতে হবে। তার জন্য কিন্তু আমি 12 ml NS এর সঙ্গে ডাইলুট করে তারপরে কিন্তু সেটা আমি তাকে আইভিতে কিন্তু অ্যাডমিনিস্ট্রেট করব, বুঝতে পারলে। একটা কোশ্চেন করতে পারে যে তুমি MgSO4 দিচ্ছ, তোমার হাতে কোন ড্রাগটা সবসময় অ্যাভেলেবেল থাকে। অবশ্যই বলতে হবে যে MgSO4 যখন আমি দিচ্ছি তখন তার সঙ্গে সঙ্গে আমার হাতে আমাকে ক্যালসিয়াম গ্লুকোনেট কিন্তু অ্যাজ এ অ্যান্টিডট অফ ম্যাগনেসিয়াম সালফেট হিসেবে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু রাখতে হবে। আরও একটা কোশ্চেনের আনসার তোমাদেরকে বলি, যে তোমার হাতে MgSO4 রয়েছে, তুমি পেশেন্টকে দিচ্ছ, তুমি তাও দেখতে পাচ্ছ পেশেন্টের কনভালশন কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারছো না, সেই ক্ষেত্রে আদার্স ড্রাগ হিসেবে তুমি কোন ড্রাগটা ইউজ করতে পারো। ডাইজেপাম কিন্তু ইউজ করা হয়ে থাকে, খুব রেয়ার ক্ষেত্রে বলছি ইউজ করা হয়, এবং সেটা কিন্তু খুব কাজে লাগে। এখানে পেশেন্টের কনভালশন আর কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ডাইজেপাম দেওয়ার পর কিন্তু অনেক সময় কিন্তু কন্ট্রোল হয়, ঠিক আছে। ডাইজেপাম, ফেনিটয়েন, এই সমস্ত ড্রাগগুলো কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো আশা করি প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়া। তো আজকে যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম, প্রি-এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, এই ভিডিওটা দেখার পর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানিও। আমার যদি কোথাও কোনো ভুল থাকে সেটাও তোমরা আমাকে বলো, তো সেই জিনিসটা আমিও চেষ্টা করব ঠিক করে নেওয়ার। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে যে আমি আরও পরবর্তীকালে কী কী ইমপ্রুভমেন্ট করব, বা এরপরে কোন চ্যাপ্টারগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাকে কমেন্টে জানিও যে এরপরে তোমরা নেক্সট কোন টপিকটা চাও, তাহলে সেই টপিকটাই চেষ্টা করব কভার করার। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকের হেল্প করবে, তো পারলে ভিডিওটা তোমার ফ্রেন্ডদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তো তোমাদেরকে আমি আজকে কী পড়ালাম, প্রি-এক্লাম্পসিয়া পড়ালাম। প্রি-এক্লাম্পসিয়াতে তোমার কজ কী হতে পারে, তার কী কমপ্লিকেশনস হতে পারে, তার সঙ্গে সঙ্গে আর কি বললাম, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বললাম হচ্ছে কী সাইন সিমটম এবং তার হচ্ছে একটা ম্যানেজমেন্ট। তো এক্লাম্পসিয়ার মধ্যে তোমাদেরকে কী বললাম, এক্লাম্পসিয়ার মধ্যে তোমাদেরকে বললাম যে এক্লাম্পসিয়াতে কী হতে পারে, কাকে বলে, তার হচ্ছে ম্যানেজমেন্ট কি, এবং তার যে সিমটমসের মধ্যে তোমাদেরকে যেটা বললাম জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার্স, ঠিক আছে। এবং এই সিজার্সের জন্য হচ্ছে মাসেলস টুইচিং হয়, তার লিম্বগুলো একদম ফ্লেক্সড হয়ে যায়, বুঝতে পারলে। তার মানে কনভালশন হলে যা হয় আর কি, সেই সমস্ত কন্ডিশনগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আরও একটা জিনিস বলি যে এক্লাম্পসিয়ার হচ্ছে কিন্তু যে সাইন সিমটমসগুলো দেখতে পাওয়া যায়, তার আবার 4টে ফেজে সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে প্রি মনিটারি ফেজ, একটা হচ্ছে টনিক ফেজ, একটা হচ্ছে ক্লনিক ফেজ, এবং আরেকটা হচ্ছে স্টেজ অফ কোমা। এই 4 ফেজ একটু মনে রাখবে, তাহলেই কিন্তু হবে। প্রি মনিটারি স্টেজ, টনিক ফেজ, ক্রনিক স্টেজ, এবং একটা হচ্ছে স্টেজ অফ কোমা। তো বুঝতে পারলে, আশা করি পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। তো যেহেতু এই প্রি-এক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়া একটু বড়, তাই একটু সময় লাগলো বেশি। তো আশা করি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলে তোমাদের কাছে পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি তোমাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা দেখার পর একবার জাস্ট বইটা পড়ে নেবে, দেখবে প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কেননা আমরা নার্সিংয়ে যে বইটা পড়েছি সেইটা পড়ার পরেই কিন্তু তোমাদেরকে আমি জিনিসগুলো পড়াচ্ছি। তো সেইখান থেকেই জিনিসটা
জিনিসটা যেহেতু অনেকটা হিউজ অ্যামাউন্ট, হয়তো সেখানে 40 থেকে 50টা পাতা রয়েছে, সেক্ষেত্রে জাস্ট পড়ে 15 থেকে 20 মিনিটে জিনিসটা কভার করে দিচ্ছি। তো তোমাদের কাছে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো শুধু বলছি, বুঝতে পারলে তো? তো আশা করি এই ভিডিওটা কিন্তু তোমাদের অনেকের কিন্তু হেল্প করবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, এবং তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট যে আমাকে কমেন্টে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, বা কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার। আর আশা করি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের অনেকের হেল্প করবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, কারণ এরপর থেকে রেগুলার ভিডিওগুলো আসবে, তো সেগুলো নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো সেই জন্যই বলবো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টাটা।